দ্বিতীয় মেয়েটি এবার হেসে দিল। পূর্বাশার পানে তাকিয়ে বলল, আমি জেফি। তুমি আমাদের নতুন বন্ধু, তাই না? আমরা যখন শুনেছি এবার আমাদের সাথে বিদেশি কোনো শিক্ষার্থী রুমমেট হিসেবে পড়ছে, তখন থেকে ভীষণ এক্সাইটেড আমরা। তৃতীয় মেয়েটিও এসে দাঁড়ালো পূর্বাশার পাশে। অন্যদের দিকে তাকিয়ে বলল, শুধু তোরাই কি কথা বলবি ওর সাথে? আমাকে সুযোগ দে একটু। কথাটা বলে একটু থামলো মেয়েটা। হাস্য উজ্জ্বল চোখে মুখে বলল, হাই, আমি সুজা। নিজের নামটা বলেই সুজা নিজের ফর্সা গোলগাল হাত বাড়িয়ে ধরল পূর্বাশার লম্বা কালো বিনুনিটার পানে। অবাক কণ্ঠে বলে, ওয়াও, তোমার চুলগুলো ভীষণ লম্বা ও সুন্দর, কিন্তু তোমার নাম কি? পূর্বাশা এবার নিজের পরিচয় দিতে ইংরেজি বাক্য বলল, আমি পূর্বাশা। নামটা শুনল সেনজেই, জেফি এবং সুজা, কিন্তু উচ্চারণ করতে পারল না কেউ। জেফি বেশ অনেকক্ষণ তার ভাঙা ভাঙা কণ্ঠে উচ্চারণের চেষ্টা চালালো, ফু ফুফা ফু। শেষে হাল ছেড়ে দিয়ে বলল, তোমার নাম খুব কঠিন, আমরা উচ্চারণ করতে পারছি না। আমরা বরং তোমাকে লিটল সিস বলেই ডাকব। পূর্বাশা বিনা বাক্যে মেনে নিল ওদের কথা। মনের ভিতর তার উস্ত্রে পড়া আনন্দ আজ অবশেষে ভীমদে এসে তারও কিছু বান্ধবী হলো। তবে একটা বিষয় মেয়েটা অবাক হলো বেশ। এরা এত ফর্সা হওয়ার পরও তার গায়ের রং নিয়ে বলল না কিছুই, একবার বিদ্রুপ করল না। এদেশের মানুষ কি এতটাই ভালো? তাহলে ওই জায়ান না কি ছেলেটা, ও অমন নাকুচু স্বভাবের হলো কিভাবে? হতে পারে ওই ছেলেটা এ দেশীয় নয়, ওই বাংলাদেশি চাকমা মারমা উপজাতির লোক, এদেশে এসে চাইনিজর ভং ধরে বসে আছে। হতেও পারে। আজকাল কোনো কিছু অসম্ভব তো নয়। সময় গড়িয়েছে কিছুটা। পূর্বাশা এখানে এসে পৌঁছেছে দুপুরের দিকে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল। ক্ষুধা পেটটা চোচো করছে তার। সেই সকালে বাসা থেকে যে খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে এখন অবধি তার পেটে পড়েনি কিছুই। প্লেনে খাবারের ব্যবস্থা ছিল যদিও, কিন্তু ভয়ে নার্ভাসনেসের কারণে খেতে পারেনি কিছুই। প্লেন থেকে নামার পরে যে আসার পথে কিছু খাবে তাও পারেনি। যে নাকুচু ছেলে আনতে গিয়েছিলাম, ওকে তার তাড়াহুড়ো চোটে তো প্রাণ উষ্টাগত। মেয়েটা আবার খাবে কখন? আর নিজের চাপা স্বভাবের জন্য এখানে এসে খাবারের কথা বলতে পারেনি কাউকে। ছোটবেলা থেকে মানুষের কথা শুনতে শুনতে যে একাকিত্ব চাপা স্বভাব মিশে গেছে তার শরীরে, তা কি আর এতটুকু সময়ের মধ্যে 2-4 জন মানুষের মধ্যে কেটে যাবে নাকি? তাছাড়া মানুষের সাথে কথা না বলতে বলতে একা একা থাকতে থাকতে কেমন কথা বলতে ভুলে গেছে মেয়েটা। এখন মানুষের সম্মুখে আসলে তাদের সাথে কথা বলতে গেলে ইতিহস্ত লাগে তার। কথার মধ্যে গুলিয়ে ফেলে সে। আর অপরিচিত হলে তো কথাই নেই। কিন্তু এদিকে ক্ষুধাও যে আর সহ্য করা যাচ্ছে না। ভাবল তিশামকে একটা মেসেজ করবে, বলবে ক্ষুধার কথা। যদিও এতে ইতিহস্ত লাগছে তার, কিন্তু কি আর করার। নিজের ইতিহস্তবোধ নিয়ে মোবাইলটা হাতে নিল পূর্বাশা। তবে তিশামকে মেসেজ করার আগে তার সম্মুখে এসে দাঁড়ালো তার নতুন 3জন চীন দেশীয় রুমমেট। তাদের মধ্যে থেকে সেনজেই হাস্যোজ্জ্বল মুখে বলল, চলো আজ বাইরে খাই আমরা। তুমি তো এদেশে নতুন, তোমাকে না হয় আজ আমাদের দেশে কিছুটা অংশের সাথে একটু পরিচয় করিয়ে দেই। পূর্বাশা এই মেয়ে 3টাকে যত দেখছে ততটাই অবাক হচ্ছে। এত অল্প সময় কাউকে এতটা আপন করে নেওয়া যায় যতটা এরা নিয়েছে? কই, সে তো পারল না। মেয়ে 3টাকে আপন না করে পারলেও তাদের কথায় রাজি হয়ে গেল পূর্বাশা। বাইরে ঘুরে চীন দেশটাকে একটু হলেও চেনা বড্ড ইচ্ছে ছিল তার। এরা যে এত সহজে তার ইচ্ছে পূরণ করবে ভাবতে পারেনি পূর্বাশা। দ্রুত বাইরে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হতে শুরু করলো তারা 4জন। রুমমেট 3জন নিজেদের আধুনিক পোশাকে সাজালেও পূর্বাশা এবারও 3 পিস জড়িয়েছে শরীরে। 3 পিস পরে বের হতে সেনজেন, সুচি এবং জেফি ঘুরে ঘুরে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো পূর্বাশাকে।
সুজি বেশ কৌতূহলের সাথে প্রশ্ন করল, এটা কি ধরনের পোশাক? এর নাম কি? পূর্ববাসা তাকালো তাদের তিনজনের পাশে, দেখলো তিনজনের চোখ মুখে এই পোশাক নিয়ে ভরপুর কৌতূহল। নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে সে বলল, এটা 3 পিস। বাংলাদেশি মেয়েরা এই পোশাকই সাধারণত পরে। এই পোশাকটা বেশ সুন্দর, তোমাকেও সুন্দর লাগছে, আমাদের একদিন পরতে দিবে? জেফি কথায় সায় জানালো বাকি দুজনেও। পূর্বাশা অবাক দৃষ্টিতে তাকালো মেয়ে তিনটার দিকে। তাকে সুন্দর লাগছে এই প্রথম সে মা বাবা ব্যতীত এই কথাটা শুনল কারো কাছ থেকে। বেশ আবেগী হয়ে পড়ল মেয়েটা, ভিতর থেকে কান্নারা ঠেলে বেরিয়ে আসতে চাইছে এই মুহূর্তে। এই যে দুঃখের কান্না নয়, সুখের কান্না। তবে নিজেকেই সংযত করল পূর্বাশা, ভাঙা কণ্ঠে বলল, দেব, আজই পড়বে? জেফি এবং সুজি উৎফুল্লতার সাথে হ্যাঁ বোধক মতো পোষণ করলেও সেনজেই না বোধকের মতো পোষণ করল। সে বলল, এখন আবার এই পোশাক পরে তৈরি হতে গেলে সময় লাগবে অনেকটা, আমাদের দেরি হয়ে যাবে। তাছাড়াও মেয়েটা এতটা পথ জার্নি করে এসেছে, ওর আগে খাওয়া দাওয়া প্রয়োজন। সেনজেইয়ের কথায় আজকের মতো 3 পিস পরা স্থগিত রাখলো সবাই। সিদ্ধান্ত নিল অন্য একদিন তারা তিনজন 3 পিসে নিজেদের সাজাবে। এতপর পূর্বাশা সহ 4জন বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। হোস্টেলের বাইরে দেখা মিলল তিশামের সাথে। সকালে সেই নাকুচো ছেলে জায়ানও রয়েছে। মোবাইলে কি যেন দেখছে ছেলেটা, সর্বক্ষণ মোবাইল কি দেখে এই ছেলেটা, নিশ্চয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। এবার অবশ্য তাদের সাথে আরও একটা ছেলে রয়েছে, এটাকেও দেখতে চাইনিজদের মতো লম্বা, তেল চকচকে ফর্সা চেহারার সাথে মানানসই ছোট ছোট মার্বেলের মতো চোখ। পূর্বাশাকে দেখে সাথে দুজনকে নিয়ে তিশাম এগিয়ে গেল তার দিকে। অপরাধী কণ্ঠে বলল, দুঃখিত পূর্বা, বিশ্বাস কর আমি ভীষণ জরুরি একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই তোকে আনতে যেতে পারিনি, মাফ কর আমাকে। তিশামের কথা শেষ হতে মুখ খুলল জায়ান, মোবাইলের দিকে দৃষ্টি রেখে ভাবলেহীনভাবে বলল, মাপ যখন চাইছিস, কি এমন জরুরি কাজ ছিল সেই কাজের বর্ণনা দিয়ে মাপ চা। বল, তোর জরুরি কাজ ছিল ভার্সিটিতে ভর্তি হওয়ার, নতুন নতুন সুন্দরী মেয়েদের দেখা, তাদের সাথে যেচে খাতিল করা। হুট করে জায়ানের এমন কথা অপ্রস্তুত হয়ে বলল তিশাম। এখানে আর কেউ জায়ানের কথা না বুঝলেও পূর্বাশা তো বুঝেছে, যার কাছে মাপ চেয়েছে সে তো বুঝে গেছে। তিশাম দূরত্ব তীব্র প্রতিবাদ করে উঠল জায়ানের কথা। পূর্বাশার পানে তাকিয়ে বলল, মিথ্যা বলছে জায়ান, আমি মোটেও এমন ধরনের ছেলে নই, সত্যি আমার জরুরি কাজ ছিল। পূর্বাশা অবশ্য কানে নেয়নি জায়ানের কথা। আর তার মতো একজন তুচ্ছ মানবীকে কেউ আনতে যাবে, এটা তো অনেক কিছু তার কাছে। সেখানে তিশাম না যেতে পারলেও কাউকে পাঠিয়েছে তাকে আনতে, একদম তো একাই ছেড়ে দেয়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা, কোমল কণ্ঠে বলল, ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। তিশাম খুশি হলো কিছুটা, হাসি মুখে সে বলল, আমি এখন কল করে বের হতে বলতাম তোকে, সকালে তোকে আনতে যেতে পারিনি, তাতে কি হয়েছে, এখন আমরা ঘুরবো, চল। পূর্বাশা তাকালো সেনজেই, সুচি এবং জেফির পানে। মেয়ে তিনটে তার একটু দূরে দাঁড়ানো, কানের পাশে চুল ঘুরছে একটু পর পর, চোখে মুখে তালের লাজুকতা ছাপ। এদের হাবভাব দেখে ভুরু কিছুটা সংকুচিত হলো পূর্বাশার। এদের হঠাৎ এত লজ্জা পাওয়ার কারণ কি? মনে কোনো প্রশ্ন জাগলো, সেই দিকে বেশি মাথা ঘামালো না সে। তিশামের পানে তাকিয়ে নরম কণ্ঠে বলে, আমার সাথে আমার রুমমেটরা আছে, ওরা ঘুরতে যাবে বলেছে। তিশাম তাকালো মেয়ে তিনটার দিকে, চোখে মুখে যে তার আনন্দ ফুটে উঠল সহাস্যস্যে। বলো, তাতে কি, চল আজ সবাইকে নিয়ে আমি ঘুরবো এবং খাওয়াবো। পূর্বাশা ইতিহস্ত বোধ হলো, এরা কি তিশামদের সাথে ঘুরতে যেতে রাজি হবে? যদি রাজি না হয়, সে তো আর নিজের ইচ্ছা অনিচ্ছে চাপিয়ে দিতে পারে না কারো ওপর। পূর্বাশা তিশামের পানে তাকিয়ে বলল, আমি জিজ্ঞেস করে নিই ওদের তিনজন কাছে। কথাটা বলে সেনজিন, সুজা আর জেফির পানে এগিয়ে গেল পূর্বাশা। তাদের মতামত নেওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমরা কি তিশাম ভাইয়ের সাথে যেতে চাও?
পূর্বশার কথা শুনে সুজা তাকে প্রশ্ন করল, তিয়ান ভাইদের সাথে কি জায়ান ভাইও যাবে? পূর্বাশা তাকালো জায়ানদের পানে, বলল সম্ভবত যাবে। জায়ান যাবে শুনি রাজি হয়ে গেল তিনজন। সেনজি খুশিতে গদগদ হয়ে বলল, জায়ান ভাই যেখানে আমরা আছি সেখানে। সেনজির কথা শুনে কিছুটা অবাক হলো পূর্বাশা। কি এমন এই ছেলে যার কথা শুনে এক মুহূর্তে ভুল পাল্টে গেল এই তিন মেয়ে? এর মানে এই নাকুচো জায়ানকে দেখেই এতক্ষণ লাজুকলতা হয়ে দাঁড়িয়েছিল এই তিনজন? পূর্বাশা বেশ অবাক কণ্ঠে প্রশ্ন করল, এই জায়ান ছেলেটা এই জনপ্রিয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ভীষণ জনপ্রিয়। তুমি আজ এসেছো তো তাই জানো না, আর আমরা এসেছি 1 সপ্তাহ হয়েছে। এরই মধ্যে এই ছেলের জনপ্রিয়তা সম্পর্কে জেনে গেছি আমরা। জেফি কথা মাঝপথেই তাকে থামিয়ে দিল সুজা। সে বলল, ওর নাম শিও জায়ান। আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের সবচেয়ে সুদর্শন ছিল, তাছাড়াও ক্লাস টপারও। ওদের কথা শুনে বেশ অবাক হলে পূর্বাশা, তবে বলল না কিছুই। তিশামের কাছে এসে জানালো তারা রাজি ওদের সাথে যেতে। তিশাম এবার সবার পানে তাকিয়ে হাসি মুখে বলল, পাশে একটা পার্ক আছে, চলো তাহলে আগে আমরা ঘুরতে যাই, সেখানে খাবো তারপর ফিরবো। পরে খাবে শুনে চুপসে গেল পূর্বাশার মুখটা। তাহার যে ক্ষুধা লেগেছে ভীষণ, বলতে পারছে না সবার সামনে। এভাবে হুট করে সবার সামনে আগে খাওয়ার কথা বলে আবার কি না কি ভাবে, তাকে নিশ্চয়ই সবাই ঘাতক ভাবে, তার উপরে অপরিচিত মানুষের মধ্যে তার ইতিহাস্ত বোধ তো আছে। তিশামের কথা শুনে হাতে মোবাইলটা পকেটে রাখলো জায়ান। একবার তাকালো সবার পানে, এতবার হুট করে বলল, আমি খাবো আগে। তিশাম অবাক হলো জায়ানের কথা শুনে, অবাক কণ্ঠে বলল, তুই না খেয়ে এলি আবার খাবি? ওই বাংলাদেশে তোরা কি যেন বলিস, মাইট। সম্ভবত আমরা পেটে মাইট ভরে রেখেছি তো তাই। ক্ষণে ক্ষণে ক্ষুধা লাগে আমার, চল খাবো আগে। কিন্তু কোনো কিন্তু না, আগে খাওয়া দাওয়া তারপরে ঘোরাঘুরি। কথাটা বলে জায়ান একা একা হাঁটা ধরল রেস্টুরেন্টের দিকে। বাকিদের আর কি করার, তারাও হাঁটা ধরল জায়ানের পিছু পিছু। পূর্বাশা কৃতজ্ঞ হলো ছেলেটার প্রতি, হয়তো ছেলেটার ক্ষুধা লেগেছে তাই খাবে, কিন্তু তার সাথে ওর তো খাওয়া হবে। ভাগ্যিস ছেলেটা বলল খাওয়ার কথা, নয়তো তাকে না খেয়েই কাটাতে হতো আজ। খানিক সময়ের মধ্যেই পাশে এক রেস্টুরেন্ট চলে এলো। তারা সবাই বসলো এক টেবিলেই। চীনা খাদ্য তালিকার সাথে বিস্তর ফারাক বাংলাদেশি খাবারে। বাঙালিরা বরাবরই নিজেদের খাবারে ব্যাপক বাছ বিচার করে, তবে চাইনিজদের মধ্যে এ ধরনের ব্যাপার তেমন একটা দেখা যায় না। তারা বেশিরভাগ পশু পাখি খায়। যেখানে বাঙালিরা সামান্য একটা কাঁকড়া খেতে 100 বার চিন্তা করে, সেখানে চীনের মানুষ কুকুরের মাংস খেয়ে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে। তবে এখানে যে বাঙালিদের খাওয়ার মতো একদম কিছু পাওয়া যায় না, এটা ভুল কথা। চীনে যেমন শুকর কুকুরের মাংস খাওয়া হয়, তেমনি গরুর, ছাগল, মুরগি, হাঁসের মাংস খাওয়া হয়। এখানে নুডলস আছে, বার্গার আছে, পিৎজা আছে, চিংড়ি ভাত, স্যুপ, সবজি, আরও হাজারো খাবার রয়েছে বাঙালিদের খাবার যোগ্য। এখানে যেমন ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, তেমন কোমল পানীয় আছে। এখন যে যেটা গ্রহণ করবে সেটা একমাত্র তার ব্যক্তিগত পছন্দ। এখন এর জন্য তো কোনো দেশের খাদ্য তালিকা কিংবা তার দেশের সংস্কৃতি নিয়ে বাজে মন্তব্য করলে হবে না। রেস্টুরেন্টের খাবারের মেনু দেখে বাঙালিদের খাবার উপযোগী বেশ কিছু খাবার অর্ডার করলো তিশা। খাবার আসতে হয়তো সময় লাগবে একটু। এই সময় মধ্যে এতক্ষণ চুপ করে থাকা তিশামের সাথে আসা তৃতীয় ছেলেটা মুখ খুলল। এতক্ষণ এদের কথোপকথনে নিজেদের পরিচয় দেওয়ার সুযোগই পায়নি বেচারা। চুপচাপ শুধু দেখেছিল এক একজনের কাজকর্ম। এবার একটু সুযোগ পেয়ে সকলের উদ্দেশ্যে নিজের পরিচয় দিতে চাইল সে। বলে, হাই, আমি চ্যাং নীল। পূর্বাশা নামটা শুনে যেন বিষম খেলে অবাক দৃষ্টিতে সে তাকালো ছেলেটার পানে। এতদিন ধরে সে মাছের নাম শুনেছে, চ্যাং মানে টাকি মাছকে বরিশালে আঞ্চলিক ভাষা বলে চ্যাং মাছ। এদেশে এসে কিনা এখন মানুষের নাম শুনছে চ্যাং। পূর্বাশা
ভীষণ ইচ্ছে হলো বলতে, চ্যাং মাছ আমি খাই না, আমার পরিবারে কেউ খায় না, আমাদের সবচেয়ে অপছন্দের মাছ হলো চ্যাং মাছ। তবে মুখ ফুটে সে বলতে পারল না কিছুই। এ ধরনের কথা মোটেই তার স্বভাবের সাথে যায় না। এই ধরনের কথা শুধুমাত্র সে মনে মনে ভাবতে পারে, কারো সম্মুখে বলতে পারে না কখনো। সবার পরিচয় দিতে দিতে পূর্বাশা পালা এলো। বেশ নমনীয় কণ্ঠে সে বলল, আমি পূর্বাশা। একটু বাদে খাবার দেওয়া হলো তাদের টেবিলে। টেবিলের সবাই কম বেশি কথা বলছে, হাসাহাসি করছে আর খাচ্ছে। শুধুমাত্র কথা নেই, হাসাহাসি নেই পূর্বাশা আর জায়ানের মুখে। পূর্বাশা মেয়েটা তো এমনি কথা বলতেই ভুলে গেছে, হাসা তো ছেড়ে দিয়েছে অনেক আগেই। ছোটবেলায় কখনো সখনো যদি জোরে মন খুলে একটু হেসেছে, তখন পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন নির্দ্বিধায় তাকে বলেছে, এমনিতেও মেয়ে ওই সিঁড়ি, তার মধ্যে হাস্য মাধুর্য নেই কোনো। স্কুলের সহপাঠীরা বলেছে, তুই অমন হাসিস না তো। পূর্বাশা এমনি তো কালো পেতনি, তার মধ্যে সাদা দাঁত বের করে হাসলে তোকে একদম রাক্ষসের মতো লাগে, ভয় লাগে আমাদের। সেই থেকেই আস্তে আস্তে মেয়েটা হাসতে ছেড়ে দিয়েছে। এখন অবশ্য না হাসতে হাসতে আর পাছের মানুষের সর্বদা তিরস্কারমূলক কথা প্রাণ খুলে হাসাটাই ভুলে গেছে মেয়েটা। আর জান, তার কোনো কালে এই সকল অতিরিক্ত বা অপরিচিত মানুষ পছন্দ নয়। বরাবরই একা একা থাকতেই বরাবর পছন্দ সে। এই ভার্সিটিতে এসে তার রুমমেট হিসেবে পড়ল তিশা। নিজের ভিতরকার কোনো এক টানে তার বন্ধুত্ব হলো এই বাঙালি ছেলেটার সাথে। যদিও সে এখন বেশি কথা বলে না বা নিজের কোনো কথা শেয়ার করে না, বরাবরই তিশামি বলে, চিৎকার করে, হাসি ঠাট্টা মাতিয়ে রাখে চারপাশ। জায়ান বসে বসে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে এখন যেন করছে কি আবার মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে পূর্বাশার পাড়ে। মেয়েটাকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে জায়ান। বিদেশে এসেও এমন পোশাক, মলিন মুখ, কথা না বলা না হাসা, সবটা অবাক করে দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কেমন যেন মেয়েটার প্রতি তার কৌতূহল বেড়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ের প্রতি কৌতূহল অনুভব করছে জায়ান, তাও কিনা কোনো বাঙালি মেয়ের প্রতি। বিষয়টা খুবই অবাক করা হলেও এটাই সত্যি। পূর্বাশার দিকে তাকাতে তাকাতে হঠাৎই নিজের অবস্থা ছেড়ে উঠে দাঁড়ালো সে। পূর্বাশার সামনে থেকে খাবার প্লেটটা হঠাৎই টেনে নিল জায়ান। আকস্মিক ঘটনা অবাক হলো সবাই। কেউ কিছু বলার আগে জায়ান খাবার প্লেটটা নিয়ে হাঁটা ধরল রেস্টুরেন্টের বাইরের দিকে। বাইরে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটা কুকুরকে ঢেলে দিল প্লেটের সব খাবার। এবার যেন হতভাগ সপ্তম আকাশে পৌঁছালো সবাই। নৈরিতা অবাক হলো ভীষণ। তার খাবার কেড়ে নিয়ে রাস্তা কুকুরকে দিয়ে দিল এই নাগোছো ছেলেটা। যদি পূর্বাশা খেতে পারছিল না, আর আবার লোকলজ্জা আর চাপা স্বভাবের কারণে কাউকে বলতে পারছিল না যে আমি খেতে পারছি না, তাই বলে তার সমস্ত খাবার রাস্তার কুকুরকে দিয়ে দেবে। মনে মনে ভীষণ অপমানিত বোধ করল পূর্বাশা। অপমানের লজ্জায় চোখ দুটো ভরে উঠল তার। এই দেশে এসে এতগুলো ভালো মানুষের মধ্যে এমন একটা খারাপ মানুষের সাথে দেখা না হলেও তো পারত। কেউ সাহস করে জায়ানকে কিছু না বললেই পারল। তিশাম চুপ রইল না। সে কিছুটা রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল, পূর্বার খাবারগুলো তুই কুকুরকে দিয়ে দিলি কেন? জায়ান তাকালো রাস্তার কুকুরটার দিকে, হাত রাখলো বোবা প্রাণীটা মাথার উপরে। তাকে সযত্নে খাওয়াতে খাওয়াতে বলো, তোর বোনের থেকে খাবারটা ওর বেশি জরুরি ছিল বেশি। তুই অন্য খাবার দিতে পারতি, নয়তো আমাকে বলতি, আমি আলাদা খাবার প্যাকেট করে দিতাম। তাই বলে তুই পূর্বার খাবারটা দিয়ে দিবি কুকুরকে? জায়ান উত্তর দিল না কোনো। কুকুরটার মাথা হাত বুলিয়ে দিতে শুরু করলো সে। খাবার পেয়ে বোবা প্রাণীটা আনন্দে আত্মহারা। কতদিনে অভুক্ত ছিল কে জানে। দীর্ঘশ্বাস ফেল তিশাম। সে বেশ ভালোই জানে এই জায়ানের সাথে কথা বলে লাভ নেই কোনো। তার যখন যা ইচ্ছে করে করবে মানে করবে। বরাবরই হুটহাট কাজ করা ছেলে জায়ান। কোনো কাজ করে কখনো কৈফিয়ত দিতে দেখা যায়নি। বন্ধুর কাছে নতি স্বীকার করে
তিশাম তাকালো পূর্বাশার পানে, ক্ষমাচার ভঙ্গিতে বলল, মনে কিছু করিস না পূর্বা, ও একটু এমনই। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। এসব কাহিনী তো তার কাছে নতুন নয়, বরং নিত্যদিনের ঘটনা। এতে আবার তার মনে করার কি আছে? এই জীবনটার প্রতি তো তার আর অভিযোগ নেই কোনো, আর কোনো তুচ্ছ মানুষের প্রতি। কণ্ঠ কিছুটা খাদে নামালো পূর্বাশা, বলে, আমি কিছু মনে করিনি তিশাম ভাই। এই ঘটনার পর আর ঘোরাঘুরির কথা তুলল না কেউ, যে তার মতোই হোস্টেলে ফিরে গেল। রাত বেড়েছে কিছুটা, চারদিকে আঁধার ঘনিয়েছে, যদিও ভার্সিটির মধ্যে আঁধারের লাশ কম। চারপাশটা কৃত্রিম আলো ঝলকানি আলোকিত করে রেখেছে। পূর্বাশাদের হোস্টেলে পৌঁছে দিয়ে তিশামরাও ফিরেছে হোস্টেলে। রুমে ফিরে জায়ানের হাতে মোবাইলটা রাখলো তার জন্য বরাদ্দকৃত টেবিলের ওপরে। ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে, কিন্তু তার আগে তার ওপর চড়া হলো তিশাম। বেশ রাগী কণ্ঠে বলল, তুই কেন তখন পূর্বার খাবার কুকুরকে দিলি? জায়ান পরনের শার্টের বোতামগুলো খুলতে খুলতে জবাব দিল, এক কথা আমি বারবার বলতে পছন্দ করি না তিশাম। জায়ানের কথায় আরও কিছুটা রেগে গেল তিশাম, শক্ত কণ্ঠে বলল, আমারই ভুল। আমি জানি বাঙালিদের প্রতি তোর অ্যালার্জি, আর তা জেনে শুনে আমি তোকে আনতে পাঠিয়েছি পূর্বাকে। তোকে আমার না সকালে পূর্বাকে আনতে পাঠানো উচিত হয়েছে, আর না এখন ওর সামনে নিয়ে যাওয়া উচিত হয়েছে। কথাটা বলে একটু থামলো তিশাম, আবার বলো, এক মিনিট, তুই আবার সকালে ওর প্রতি খারাপ ব্যবহার করিসনি তো? জায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশামের পানে, শান্ত কণ্ঠে বলো, তোর কি মনে হয়? দেখ পূর্বা আমার বোন, আমার সাথে যা খুশি কর, কিন্তু ওর প্রতি আমি কোনো খারাপ ব্যবহার মেনে নিব না। মেয়েটা ছোটবেলা থেকে সহ্য করেছে অনেক কিছু। আমি চাই না ভিনদেশে এসেও খারাপ কিছু মুখোমুখি হোক। এমনি অলরেডি এবার। কথাটুকু সম্পূর্ণ শেষ না করে থেমে গেল তিশাম। পূর্বাশার আত্মহত্যার কথাটা বলতে গিয়েও চেপে গেল সে। জায়ান তার বন্ধু হতে পারে, কিন্তু পূর্বাশার নয়। এভাবে একটা মেয়ের ব্যক্তিগত কথা কারো কাছে বলাটা মোটেও শোভনীয় নয়, হোক সে তার বোন। তিশামকে থেমে যেতে দেখে ভুরু কুঁচকাল জায়ান, বল একবার কি? তপ্ত নিঃশ্বাস ফেলে তিশাম বলল, দেখ আমার বোনকে পছন্দ না হলে ওর সাথে কথা বলবি না, বা ওর থেকে দূরত্ব বজায় রেখে চলবি, কিন্তু ভুলে ওর সাথে খারাপ ব্যবহার করবি না, কোনো বলে দিলাম। সুদীর্ঘ এক রাত কেটে ভোরে দেখা মিলেছে। চারদিকে উজ্জ্বল সোনালি রোদে ভরে উঠেছে। পূর্বাশা এদেশে আসার পরের দিন দুই কেটে গেছে যেন দেখতে দেখতে। সেই দিনের পর এই দুদিনে পূর্বাশা আর হোস্টেল থেকে বের হয়নি তেমন। রুমমেটরা অবশ্য বেশ কয়েকবার বাইরে বের হওয়ার কথা বলছে, কিন্তু পূর্বাশা বের হয়নি। সে বারংবারই তাদের বলেছে, এখানে পড়তে যখন এসেছি থাকবো তো অনেক দিন, পরে না হয় বের হওয়া যাবে। রুমমেটরাও তাই আর জোরাজুরি করেনি বেশি, তবে মাঝখানে চারজনে মিলে একবার পুরো কলেজ ঘুরে এসেছে। সেখানে পূর্বাশা যেতে অনীহা প্রকাশ করল, কেউ মানেনি তার কথা। সেনজি, জেফি আর সুজা এক প্রকার ধরে বেঁধে তাকে নিয়ে গেছে বাইরে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিগত দিনগুলোর কথাই ভাবছিল পূর্বাশা। যাক, এদেশে এসে ভালো কিছু মানুষের সাথে অন্তত দেখা হয়েছে তার, হোক অল্প সময়ের জন্য, তবু জীবনে কিছু ভালো মুহূর্ত তো পেল। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। এবার আয়নায় নিজের প্রতিবিলম্বের দিকে তাকালো সে। এতক্ষণ আয়নার সম্মুখে দাঁড়ানো থাকলেও নানান ভাবনায় বিভোর থাকার নিজেকে দেখেনি সে। শরীরে আজ সেনাবাহিনীর মতো পোশাক জুড়েছে পূর্বাশা, ছোটোখাটো উচ্চতা, চাপা গায়ের রঙে। এই পোশাক নিজেকে দেখে নিজেই যেন হাসি পাচ্ছে পূর্বাশা। এতটা বিচ্ছিরি লাগতে পারে কাউকে? নক্ষত্র তাকে ধোঁকা দিয়ে ভুল কিছু করেনি। অবশ্যই সে এর থেকে ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখে। তার মতো কুৎসিত নারী অবশ্যই নক্ষত্র যোগ্যই নয়। নিজের চেহারা আর শারীরিক কাঠামোর প্রতি নিজের এক আকাশ পরিমাণ তিক্ততা পূর্বাশার। ইদানিং নিজের দেখলেও কেমন যেন ঘৃণা লাগে, দেখতে ইচ্ছা হয় না। পূর্বাশা ভাবনার মধ্যেই সকলকে তাড়া দিল সুজা, বলল, ওদিকে প্রশিক্ষণ শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি চল, সবাই দেরিতে গেলে আবার শাস্তি আছে।
পূর্বাশা আর দেরি করল না, সেনাবাহিনীর পোশাকে রুমমেটদের সাথে বেরিয়ে পড়ল দ্রুত। চীনের নিয়ম অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দিক তাদের সেমিস্টার শুরু করা হয়, অর্থাৎ ভর্তি নেওয়া হয়। ভর্তি নেওয়ার পর প্রায় 2 মাস নতুন শিক্ষার্থীদের মিলিটারি ট্রেনিংয়ের আওতায় রাখা হয়। এই সময় তেমনটা ক্লাস বা পড়াশোনা হয় না। এই সময়টা নিজেদের আত্মরক্ষা, দেশপ্রেম, লড়াই, প্রয়োজনে দেশের জন্য ঝাঁপিয়ে পড়া ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। পূর্বাশাদেরও আজ থেকে মিলিটারি প্রশিক্ষণ আওতায় নেওয়া হচ্ছে। কলেজ তরফ থেকে সবাইকে মিলিটারি পোশাকও দেওয়া হয়েছে প্রতিটা শিক্ষার্থীদের, এবং সেই পোশাকে দল বেঁধে সবাই হাজির হয়েছে বিশাল ভার্সিটির মাঠে। সোজা সুন্দর কিছু লাইন করে দাঁড় করানো হয়েছে শিক্ষার্থীদের। 2 জন মূল মিলিটারি প্রশিক্ষকের সাথে এই ভার্সিটির 4 জন সিনিয়র শিক্ষার্থী নেওয়া হয়েছে সকলে দেখাশোনার জন্য। সিনিয়র 2 জনকে নেওয়া হয়েছে পরিদর্শনের জন্য। পূর্বাশা এসে থেকে লাইনে দাঁড়িয়ে আছে চুপচাপ, মাথা উঁচু করে, কারো দিকে তাকায়নি অবধি। এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তার খারাপ লাগছে বেশ, কিন্তু করার কিছু নেই, প্রশিক্ষণ তো দিতেই হবে। আশেপাশে মেয়ে শিক্ষার্থীদের গুজুর শোনা যাচ্ছে। কোনো এক সুদর্শন সিনিয়রকে নিয়ে বেশ মাতামাতি চলছে সকলের মধ্যে। পূর্বাশার মনে কৌতূহল জাগলো একটু। এমন কোনো চোখ ছোট চাইনিজ পুরুষ রয়েছে যার জন্য শিক্ষার্থীদের মধ্যে এত মাতামাতি? পূর্বাশার মাথা উঁচু করে তাকালো সামনের দিকে, চোখ পড়ল জায়ানকে। তার আর বুঝতে বাকি রইল না কাকে নিয়ে এত মাতামাতি হতে পারে। মেয়েটা ভেবে পায় না এই জায়ান নামক ছেলেটার মধ্যে কি এমন আছে যা নিয়ে সকলের মধ্যে মাতামাতি। একে দেখে তার তো নাক উঁচু, ছোট চোখ ছাড়া আর কিছুই মনে হয় না। চারদিকে গুজুর ফুসুর আওয়াজের মধ্যে জোরালো কণ্ঠে আওয়াজ এসে বাড়ি খেলে সকলের কর্ণে। কেঁপে উঠল যেন মাঠসহ হ্যান্ড মাইক। মূল প্রশিক্ষণ তার উঁচু কণ্ঠে, বেশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলেন, স্টুডেন্ট সাইলেন্ট। সাথে সাথে চুপ হয়ে গেল সবাই। শটান হয়ে দাঁড়িয়ে পড়ল যেন। মূল প্রশিক্ষণের হাতে একটা হ্যান্ড মাইক মুখের কাছে ধরে রেখে একে একে নিজেদের পরিচয় দিলেন এবং সকল কাজের দিকে নির্দেশনা দিতে শুরু করলেন। সকল কথা শেষে তিনি বলেন, শিক্ষার্থীরা 100 মিটার দৌড়ের জন্য প্রস্তুত হন। সবাই দৌড়ে যেন নিজেদের প্রস্তুতি নিল। প্রশিক্ষকের বাঁশিতে আওয়াজ হতে দৌড়ে তীব্র রোদে মাঠ জুড়ে দৌড় শুরু করলো সবাই। একটু দৌড়ে যেন হাঁপিয়ে উঠল পূর্বাশা। সকলের পিছনে পড়ে গেল সে। এই দৌড়ঝাঁপের অভ্যাস নেই তার একদম। শেষ কবে দৌড়িয়েছে তার কোনো হিসেব নেই। বাংলাদেশের মেয়েরা একটু বড় হলে পরিবার থেকে দৌড়ঝাঁপ বন্ধ করে দেওয়া হয় তাদের। বয়সন্ধিকাল চলে আসলে তো কথাই নেই। তারপরে তাদের বাইরে বের হতে হয়, তাও অনেক নিয়ম কানুন মেনে। বয়সন্ধিকালের পর থেকে এদেশের একটা মেয়ে জোরে হাসা নিষিদ্ধ হয়ে দাঁড়ায়। দৌড়ানো, জোরে কথা বলা, পুরুষের মধ্যে যা বিভিন্ন বিষয় বাধ্যবাধকতা সৃষ্টি হয়, সেখানে পূর্বাশার জীবন্ত বাধ্যবাধকতা পরিমাণ ছিল আরও বেশি। একটার সময় মেয়েটাও নিজেকে গুটিয়ে নিয়েছিল, ঘর গোনা হয়েছে, জীবন কাটাতে শুরু করেছিল। জায়ান মাঠের মধ্যে দাঁড়িয়েছিল। পূর্বাশাকে দৌড়ে বিষয়টি দেখার দায়িত্ব পড়েছিল তার উপর। পূর্বাশা যে শেষে ধীরে ধীরে দৌড়াচ্ছে তার দৃষ্টি এড়ায়নি ছেলেটার। পূর্বাশার সাথে তার কি এমন শত্রুতা জানা নেই, কিন্তু হ্যান্ড মাইকটা হাতে নিল সে। বেশ জোরালো কণ্ঠে বলে, 2 মিনিট সময়ের মধ্যে যারা এই 100 মিটার লাইন ক্রস করতে পারবে না তাদের আজ দুপুরের খাবার বন্ধ। জায়ানের কথা শুনে জোরে দৌড়াতে শুরু করলো সবাই সাথে সাথে পূর্বাশাও জোরে দৌড়াতে শুরু করলো। এইটুকু দৌড়ে তো তার পেটের ক্ষুধা লেগে গেছে। এরপর যদি দুপুরের খাবার না খাওয়া হয় তবে তো মরেই যেতে হবে আজ। কিছুদিন আগে হাত কেটে আত্মহত্যার মতো এক পরিস্থিতি থেকে উঠল পূর্বাশা। এখানে এসেও খাওয়া দাওয়া হচ্ছে না খুব একটা। নিজের দেশ, আপন মানুষ, সবাইকে ছেড়ে এসেছে সে এখানে। সব কিছুর সাথে মানিয়ে নিতেও তো সময় লাগবে একটু। তার উপরেই তীব্র রোদে দৌড়। সব মিলিয়ে মেয়েটার ছোট শরীরটা আর ধকল সামলাতে পারল না। হঠাৎ মাথা ঘুরিয়ে নিতে পড়ে গেলে মাঠের মাঝখানে। পূর্বাশা পড়ে যেতে সবাই দৌড় থামিয়ে দিল। সুজা, সেনজে আর জেফি দৌড়ে এসে ধরল পূর্বাশাকে। জায়ানও দেখল মেয়েটা মাঠের মধ্যে জ্ঞান হারাতে, তবু বুঝি তার মনে দয়া হলো না। নির্দয়ের মতো হ্যান্ড মাইক বলল, আপনাদের থেমে যেতে বলা হয়েছে, তাড়াতাড়ি দৌড় শেষ করুন। জায়ানের তীক্ষ্ণ কণ্ঠে সম্মুখে দাঁড়াতে পারল না কেউ। সবাই আবারও দৌড় শুরু করলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও পূর্বাশাকে মাটিতে ফেলে উঠে যেতে হলো সেনজেনকে।
জেফি আর সুজাকে। সবাই সরে যেতে জায়ান এসে বসলো পূর্বাস নিথর দেহের পাশে। লেসিনভাবে কিছুক্ষণ চেয়ে রইল মেয়েটার মুখ পানে। এতপর হুট করেই কোলে তুলে নিল তাকে। ধীরে সুস্থে হেঁটে চলো ভার্সিটি চিকিৎসা বিভাগের দিকে। চীনের প্রতিটি স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় প্রত্যেক স্থানীয় ক্লাস সেক্টরের সাথে সাথে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আলতার মধ্যে আলাদা চিকিৎসা বিভাগ থাকে এবং সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারও থাকে যারা সর্বদা নিয়োজিত থাকে শিক্ষার্থীদের চিকিৎসা দানের জন্য। শিক্ষার্থীদের যে কোনো ছোটোখাটো চিকিৎসা দিয়ে তাদের এবং কখনো কখনো ওষুধ দেয়। চিকিৎসা সেক্টর অনেকটা একটা ছোটোখাটো হাসপাতালের মতো সাজানো হয়, যেখানে রোগীদের জন্য বিছানা এবং চিকিৎসা যন্ত্রপাতি থাকে। পোশাকে কোলে নিয়ে চিকিৎসা সেক্টরে ঢুকলো জায়ান। একটা বিছানায় শুয়ে দিল তাকে। অবচেতন কাউকে নিয়ে এখানে ঢুকতে দেখে চিকিৎসক এগিয়ে এলো। পূর্বাশাকে দেখতে দেখতে চাইনিজ ভাষায় জায়ানকে প্রশ্ন করল, বাঙালি? জায়ান ছোট করে উত্তর দিল, তপ্ত নিঃশ্বাস পেল। মিসেস শিয়া বললেন, শরীর দুর্বল, একটু পরই জ্ঞান ফিরে আসবে, সমস্যা নেই। একটু থামলেন মিসেস শিয়াও, বললেন, ও থাকুক আপাতত এখানে, এখন রেস্টের প্রয়োজন ওর। জায়ান দাঁড়ালো না আর। ওদিকে তার দায়িত্ব ফেলে এসেছে সে, তাই মিসেস শিয়ানাকে কথা শেষ হতে দৌড়ে চিকিৎসা সেক্টর থেকে বেরিয়ে পড়ল সে। তবে মিসেস শিয়াও উঠলেন না পূর্বাশার পাশ থেকে। নিজের হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে শুরু করলো মেয়েটার মুখটা। কাতর কণ্ঠে বলল, সেই চেনা মুখের আদল যা আজ থেকে বহু বছর আগে ভীষণ গভীরভাবে চিনেছিলাম আমি। সময় গড়ালো কিছুটা। উজ্জ্বল তেজদীপ্ত সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপরের দিকে চলে এসেছে প্রায়। পূর্বাশা জ্ঞান ফিরেছে মাত্রই। পিটপিট করে চোখ খুলো মেয়েটা। আশেপাশে তাকাতে চোখ পড়ল শুভ্ররাঙা অ্যাফ্রন শরীরে জড়ানো এক মধ্যবয়স্ক নারীকে। এ দেশের নারী পুরুষের বয়স ধরা আসলে বেজায় মুশকিল। এই নারীকে এখনও অল্প বয়সী মনে হচ্ছে। ফর্সা হ্যাংলা পাতলা দেহ তার, চুলগুলো এখনও কালা কুচকুচে, তবে ছোট করে ঘাড় পর্যন্ত কাটা। চোখের কোণ ঘেঁষে যদি এই নারীর চামড়া হালকা কুচকানো না দেখানো তা পূর্বাশা বুঝতে পারত না যে উনি মধ্যবয়সী। পূর্বাশার চোখ খুলতে দেখে হাসল ওই চিকিৎসক নারীটি। বাংলা ভাষায় বলেন, উঠে পড়েছ? শরীর কেমন এখন তোমার? চীন দেশীয় এই নারীর মুখে হঠাৎ এমন শুদ্ধ বাংলা শুনে চমকালো পূর্বাশা। এই নারীও বাংলা জানে, তাও এমন শুদ্ধভাবে? প্রথমে জায়ান, তারপর এই নারী। এখানকার সবাই কি বাংলা ভাষা শেখা শুরু করে দিয়েছে নাকি? চিকিৎসক নারীটি হয়তো বুঝলেন পূর্বাশার অভিমত। পাতলা চিকন ঠোঁট জোড়া প্রশস্ত করে হালকা হাসলেন তিনি। বললেন, কি ভাবছ বাংলা ভাষা জানলাম কিভাবে সেটাই? পূর্বাশা অপ্রস্তুত হলো কিছুটা। ইস, মহিলাটি তার মনের কথা বুঝে ফেলল। আমতা আমতা করে শুরু করলো পূর্বাশা, বলো আসলে? চিকিৎসক নারীটির হাত রাখলেন পূর্বাশার মাথায়। কোমল কণ্ঠে বলেন, আমার খুব কাছে কেউ বাংলাদেশে ছিল, তার কাছ থেকে আমার বাংলা ভাষা রপ্ত করা।